ফেস ট্রানজিশন। অর্ডার অফ ফেস ট্রানজিশনটা একটু আমাদেরকে বুঝে নিতে হবে। আচ্ছা, তাহলে মানে বেসিক্যালি তাহলে আজকে আমরা কি পড়বো সেটা একটু জাস্ট আমি করে দিই। তাহলে আজকে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে অর্ডার অফ ফেস ট্রানজিশন, এইটা একটু বুঝে নেব। অর্ডার অফ ফেস ট্রানজিশন এটা একটু বুঝে নেব। আচ্ছা, এবার এইটা স্ক্রিন শেয়ার করবেন না? ও আচ্ছা, সরি ভুলে যাই। আচ্ছা, এইটা একটু বুঝে নেবো অর্ডার অফ ফেস ট্রানজিশনটা। আচ্ছা, এইটা নর্মালি অর্ডার অফ ফেস ট্রানজিশনকে দুরকমভাবে ভাগ করা যায়, মানে সায়েন্টিস্ট এরেনফেস্ট আর কি বলে এটাই প্রথম বলেছিল যে অর্ডার অফ ফেস ট্রানজিশনকে মোটামুটি দুরকমভাবে ভাগ করেছিল। তো সেইটাকে কি ফার্স্ট অর্ডার ফেস ট্রানজিশন আর সেকেন্ড অর্ডার ফেস ট্রানজিশন এইভাবে। কিন্তু কথাটা হচ্ছে অর্ডার অফ ফেস ট্রানজিশন কথাটার মানে কি? মানে হচ্ছে মানে বেসিক্যালি অর্ডার অফ ফেস ট্রানজিশন হচ্ছে মিউ ভার্সেস টি অথবা মিউ ভার্সেস পি, এই ডেরিভেটিভটা যে অর্ডার ডেরিভেটিভ অফ মিউ ভার্সেস টি অর মিউ ভার্সেস পি এটা ডিসকন্টিনিউয়াস হবে। মানে কোনো একটা ধরো মিউ ভার্সেস টি বা মিউ ভার্সেস পি ফেস ডায়াগ্রামে যে অর্ডার মানে কোনো একটা পার্টিকুলার ফেস ট্রানজিশনের জন্য যে অর্ডার অফ ডেল মিউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি বা ডেল মিউ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটা ডিসকন্টিনিউয়াস হবে, সেই ফেস ট্রানজিশনকে আমি ওই অর্ডার অফ ফেস ট্রানজিশন বলবো। মানে কি বললাম, মানে বলতে চাইছি ধরো ফার্স্ট অর্ডার ফেস ট্রানজিশন যদি হয় তাহলে ফার্স্ট অর্ডার ফেস ট্রানজিশনের জন্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ মিউ ভার্সেস টি প্লট, তার মানে কি, তার মানে ডেল মিউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি বা ডেল মিউ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, এটা ডিসকন্টিনিউয়াস হতে হবে, এটা আর কি। আর যদি আমি সেকেন্ড অর্ডার ফেস ট্রানজিশন বলি তাহলে তার ডাবল ডেরিভেটিভ অফ মানে অফ দ্য স্লোপ বেসিক্যালি সেটাকে ডিসকন্টিনিউয়াস হতে হবে, তাহলে তাকে বলবো সেকেন্ড অর্ডার ফেস ট্রানজিশন। সো এরেনফেস্ট অর্ডার অফ ফেস ট্রানজিশনকে মোটামুটি দুরকমভাবেই ভাগ করেছিল, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফেস ট্রানজিশন আর একটা হচ্ছে সেকেন্ড অর্ডার ফেস ট্রানজিশন। এইটা আচ্ছা, তাহলে একটুখানি প্রথমত লিখে দিই যে এই অর্ডার অফ ফেস ট্রানজিশনটা তাহলে কাকে বলছি, যে অর্ডার অফ ফেস ট্রানজিশন is defined as minimum order of derivative of chemical potential mu with respect to P or T or T where discontinuity ফার্স্ট অ্যাপিয়ার্স, এটাকে বলে অর্ডার অফ ফেস ট্রানজিশন। আচ্ছা, তাহলে এইটাকে মোটামুটি দুভাবে ভাগ করা যায়, তাহলে সেইটা বলি যে কি, যে দিস ক্যান বি classified into two types। একটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফেস ট্রানজিশন আর 2 নম্বর হচ্ছে সেকেন্ড অর্ডার ফেস ট্রানজিশন। আচ্ছা, এবার ফার্স্ট অর্ডার ফেস ট্রানজিশনে তাহলে কি হবে, মানে দেখো
আমরা কি দেখেছি, আমরা মানে নর্মালি যে সমস্ত ফেস ট্রানজিশনগুলো আমরা এতক্ষণ দেখে এসেছি না, মানে ধরো সলিড লিকুইড, সলিড ভেপার, লিকুইড ভেপার, এই টাইপের ফেস ট্রানজিশনগুলো, এগুলো মোটামুটি ফার্স্ট অর্ডার ফেস ট্রানজিশনের মধ্যেই পড়ে। মানে আমরা যেগুলো দেখে এসেছি, যেগুলো পড়ে আসলাম, সেগুলো সবাই ফার্স্ট অর্ডার ফেস ট্রানজিশনের মধ্যেই পড়ে আর কি, সেটা দেখে এসেছি। সেখানে কি দেখেছি, সেখানে দেখেছি যে মিউ আর টি, যখন মিউ ভার্সেস টি প্লট আমি একটু পরে যখন ভালো করে এক্সপ্লেন করবো, তখন দেখেছি যে ওগুলো কিন্তু একটা কন্টিনিউয়াস প্লট, ওখানে মানে কোনো ডিসকন্টিনিউটি ছিল না। মিউ ভার্সেস টি প্লট বা মিউ ভার্সেস পি প্লট যখন তুমি দেখেছো, এটা কন্টিনিউয়াস প্লট, মানে কোনো একটা পার্টিকুলার ফেস ট্রানজিশনের জন্য ওই প্লটটা হচ্ছে কন্টিনিউয়াস প্লট। কিন্তু তাহলে কি দেখেছি, যে মিউ ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অফ টি অর পি, এটা দেখেছি। কিন্তু এখানে কি হবে, এখানে এই ডেল মিউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি or del mu del p at constant p is discontinuous হবে, is discontinuous at the phase transition point, এইটা আমরা দেখবো এবার। is discontinuous as the phase transition point, ঠিক আছে এটা। এটা আর সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনটা কি হবে, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনেও একই, যে মিউ ইজ এ মানে কন্টিনিউয়াস ফাংশন অফ টেম্পারেচার প্রেশার, বাট এখানে আমরা কি দেখব, এবং এখানে শুধু সেইটা না, মানে এটার ক্ষেত্রে কি হবে, যে মিউ is a continuous function of mu, মানে আমি বলতে চাই কেমিক্যাল পোটেনশিয়াল, কেমিক্যাল পোটেনশিয়াল ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এবং শুধু তাই না, এখানে ডেল মিউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি অর ডেল মিউ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি আর অলসো কন্টিনিউয়াস, আর অলসো continuous function of টেম্পারেচার অ্যান্ড প্রেশার। কিন্তু এখানে প্রবলেমটা কি, এইখানে যেটা হবে সেটা হচ্ছে ডেল টু মিউ বাই ডেল টি টু অর ডেল টু মিউ বাই ডেল পি টু অর ডেল টু মিউ বাই ডেল টি ডেল পি অর ডেল টু মিউ বাই ডেল পি ডেল টি, এইগুলো যেগুলো, এইগুলো হবে হচ্ছে ডিসকন্টিনিউয়াস at the ট্রানজিশন পয়েন্ট, এইগুলো হবে হচ্ছে ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা ভালো করে বোঝা যাক আমাদের কি হয়েছে না হয়েছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যেটা নিই সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, এটা দেখা যাক। আচ্ছা, এগুলো কোনগুলো, যেটা আমি বললাম যে কোনো নর্মাল ফেজ ট্রানজিশন যেগুলো আমরা পড়ে এসেছি, যে নর্মাল ফেজ ট্রানজিশন, যেমন ধরো হচ্ছে সলিড লিকুইড ফেজ ট্রানজিশন, তারপরে সলিড ভেপার ফেজ ট্রানজিশন, তারপরে ধরো এই ভেপার লিকুইড ফেজ ট্রানজিশন, এগুলো সব হচ্ছে এই ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের মধ্যে পড়ে। আচ্ছা, এবার এখানে কি দেখেছিলাম, প্লটটা কেমন, ধরো মিউ ভার্সেস টি প্লটটা যদি দেখি, তাহলে কেমন ছিল,
মিউ ভার্সেস টি প্লটটা কেমন ছিল, মানে ধরো আমি একটা, মানে এটা যে কোনো একটা, মানে ধরো এরকম একটা আলফা থেকে বিটা ফেজ আমি কনসিডার করছি, সেটা সলিড লিকুইড হতে পারে, সলিড পেপার হতে পারে, লিকুইড পেপার হতে পারে, এনিথিং। ঠিক আছে, এটা আমি কনসিডার করছি। তাহলে কেমন ছিল, আমি দেখেছিলাম যে আমার মোটামুটি প্লটটা যদি আমি ওই যে সলিড লিকুইড থেকে যখন শুরু করেছিলাম, দেখেছিলাম যে সলিড ফেজের জন্য আমার আমার হচ্ছে এরকম একটা ব্যাপার ছিল, তারপরে লিকুইড ফেজের জন্য এরকম একটা ব্যাপার ছিল। দেখো, এরকম ছিল। মানে মানে তুমি এখানে মানে জিনিসটা ভালো করে খেয়াল করো যে তুমি যে দেখো এখানে এবং এখানে কি বলেছিলাম, যে এইটা হচ্ছে আমার সেই ট্রানজিশন পয়েন্ট, যেটাকে আমি বলেছিলাম যে এইটাকে আমরা বলবো ট্রানজিশন টেম্পারেচার টি ট্রানজিশন, এটা বলবো। হুম। এবং এখানে বলেছিলাম যে এই যে এই পয়েন্টটা হচ্ছে ধরো ওই সলিড লিকুইড ট্রানজিশন হচ্ছে, ধরো আমি এখানে সলিড লিকুইড না বলে আমি এটাকে জেনারেলাইজ করতে চাইছি, এই ট্রানজিশনটা, এই পয়েন্টটা যেখানে বেসিক্যালি আলফা থেকে বিটা ফেজ হওয়া শুরু হচ্ছে, আলফাটা বিটা ফেজে আসছে, মানে এরকম একটা ব্যাপার হচ্ছে, সেই ট্রানজিশন পয়েন্ট বা ট্রানজিশন টেম্পারেচার এটাকে বলতে পারি। এবং সেখানে বলেছিলাম যে এই যে বাঁ দিকটা যেটা, এইখানে বেসিক্যালি আলফা ফেজটা স্টেবল হবে, আর এই যে ডান দিকটা যেটা, এই জায়গাটা বেসিক্যালি বিটা ফেজটা স্টেবল হবে। এটা বলেছিলাম, সে যখন বলেছিলাম না, যখন টেম্পারেচারটা অনেক কম আছে, তখন আমি দেখতে পাচ্ছি যে সব থেকে কম কেমিক্যাল পোটেনশিয়াল একমাত্রই আলফা, মানে আলফা ফেজটাই তখন শুধু এক্সিস্ট করছে, সব থেকে কম কেমিক্যাল পোটেনশিয়াল ওটারই আছে, সেজন্য আলফা ফেজ স্টেবল হবে। তারপর যখন আলফা থেকে বিটা ফেজে আসলো, তখন আলফা আর বিটা ফেজের মধ্যে বিটা ফেজের কেমিক্যাল পোটেনশিয়াল সব থেকে কম আছে, তার মানে এই রিজিয়নটাই বিটা ফেজই স্টেবল। এরকম ভাবে এগিয়েছিলাম না যখন ইউনিভার্সিটি করেছিলাম। তাহলে এইটা হচ্ছে ব্যাপার। এবং তুমি এইখানে ভালো করে খেয়াল করো যে এই যে প্লটটা যেটা, মানে আলফা ফেজের জন্য মিউ ভার্সেস টি প্লট এবং তারপরে বিটা ফেজের জন্য মিউ ভার্সেস টি প্লট, এই পুরো জিনিসটা তুমি কিন্তু পেন না তুলেই এঁকে ফেলতে পারলে। তার মানে এটা পরিষ্কার, আমরা সেই যখন কোনো একটা প্লট কন্টিনিউয়াস হবে কি না হবে সেটা যখন বুঝেছি, তখন সেই কথাটা খুবই বলতাম না যে যদি কোনো একটা প্লট পেন না তুলেই এঁকে ফেলতে পারি কোনো একটা ফাংশন, তাহলে বলি যে সেটা হচ্ছে কন্টিনিউয়াস, এবং তার সাথে সাথে যদি তার ফার্স্ট ডেরিভেটিভটাকেও একই রকম ভাবে ছবিতে এঁকে ফেলতে পারি খাতা থেকে পেনটাকে না তুলে, তাহলে সেটাকে আমরা বলতে পারতাম যে দেখো এটা কন্টিনিউয়াস। আর যদি কোনো একটা খাজ থেকে যায় যেখানে আমাকে বেসিক্যালি আমাকে পেনটা তুলে পরের পার্টটা আবার আঁকতে হচ্ছে, সেটা তখন বলতাম ওই পয়েন্টে এই পার্টিকুলার ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। আচ্ছা, এবার এইখানে এটা দেখে মনে হচ্ছে যে এখানে যেন একটা খাজ আছে, খাজ নয় এখানে ব্যাপারটা হচ্ছে এটা ফেজের ট্রানজিশন হচ্ছে, কিন্তু সেরকম একটা জায়গায় তুমি কিন্তু এই যে পুরো প্লটটাকে মোটামুটি টানাই এঁকে ফেলতে পারবে। তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে মিউ মানে কেমিক্যাল পোটেনশিয়াল ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অফ টেম্পারেচার এইখানে, এবং এখানে হচ্ছে যেটা কি আমার প্রেশার হচ্ছে ফিক্সড, প্রেশার হচ্ছে ফিক্সড। একইভাবে মিউ ভার্সেস পি ডায়াগ্রামটাও যদি আঁকো সেখানেও দেখবে যে মিউ ভার্সেস পি বলছি, পি ভার্সেস টি ফেজ ডায়াগ্রামটাও যদি আঁকো সেখানেও দেখবে যে এরকম হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে পরিষ্কার হচ্ছে, এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আচ্ছা তাহলে তাহলে মানে কেমিক্যাল পোটেনশিয়ালটা তো কন্টিনিউয়াস ফাংশন বোঝা গেল, এবার ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন কেন বলা হচ্ছে সেটা একটু বুঝে নেওয়া যাক। তাহলে আমরা কি লিখতে পারি, ফর আলফা ফেজ আমরা কি লিখতে পারি, যে ধরো ডি মিউ আলফা সেটা হবে হচ্ছে মাইনাস এস বার আলফা ডিটি প্লাস ভি বার আলফা ডিপি, এটা আমরা লিখতে পারি তো। অর তাহলে সেখান থেকে ডেল মিউ আলফা বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, সেটা হয়ে যাবে আমার হচ্ছে মাইনাস এস বার আলফা, এটা হয়ে যাবে। অর আমি এখান থেকে আর একটা করতে পারি, ডেল মিউ আলফা বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, সেটা হয়ে যাবে ভি বার আলফা, এটা এটা হয়ে যাবে। অ্যান্ড সিমিলারলি কি হবে, ডেল মিউ বিটা বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হয়ে যাবে মাইনাস এস বার বিটা, অ্যান্ড ডেল মিউ বিটা বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি হয়ে যাবে ভি বার বিটা, এটা হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা দেখো এবার এই দুটো ফেজ তো আলাদা, তাহলে দুটো ফেজ যদি আলাদা হয় তাহলে এটা পরিষ্কার যে এদের কেমিক্যাল এদের মানে আমার এটা কি বলে এন্ট্রপিটা আলাদা আলাদা হবে, মানে যদি একটা সলিড ফেজ হতো একটা লিকুইড ফেজ হতো তাদের এন্ট্রপি তো ওখানে এক হতে পারে না, আলাদা হবে। বা মোলার ভলিউমের কথা যদি বলো, সলিডের মোলার ভলিউম আর লিকুইডের মোলার ভলিউম আলাদা আলাদা হবে, কখনো এক হতে পারে না। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে অ্যাজ এস বার আলফা
নট ইকুয়ালস টু এস বার বিটা, তার মানে অবশ্যই del mu alpha by del t at constant p will be not equals to del mu beta by del t at constant p। এটা হতে পারে না? তার মানে এটাই তো ওই স্লোপটা, এটাই তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ মিউ ভার্সেস টি প্লট, বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ দ্য স্লোপ অফ দ্য মিউ ভার্সেস টি প্লট, এটাই তো সেটা। তার মানে এটা ইকুয়াল হতে পারে না, এটা ইকুয়াল হতে পারে না মানে কি? তার মানে এই পয়েন্টে এই আলফা ফেজের জন্য যে মিউ ভার্সেস টি প্লট তার স্লোপটা একরকম হবে, আর এই পয়েন্টেই বিটা ফেজের জন্য যে স্লোপ অফ মিউ ভার্সেস টি প্লট সেটা আলাদা হবে। সেটা পরিষ্কার বোঝাও যাচ্ছে, দেখো এই পয়েন্টে এর স্লোপটা এদিকে যাচ্ছে, এর স্লোপটা কাইন্ড অফ এইদিকে যাচ্ছে। তার মানে এখানে ফার্স্ট ডেরিভেটিভের একটা ডিসকন্টিনিউটি আছে। তার মানে এখান থেকে পরিষ্কার যে ইন জেনারেল মিউ ভার্সেস ডেল মিউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইজ ডিসকন্টিনিউয়াস। ইজ ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে? একই রকম ভাবে আমি ইন টার্মস অফ ভলিউমও বলতে পারি যে যে আগেন as v bar alpha not equals to v bar beta, then del mu alpha by del p at constant t not equals to del mu beta by del p at constant t, এটা হবে। তার মানে এখান থেকে পরিষ্কার যে এই যে মানে কি বলে del mu del p at constant t is discontinuous at transition point। এটা হলো, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে এটা ডিসকন্টিনিউয়াস তো হলো, ঠিক আছে। তাহলে ব্যাপারটা বুঝে নেওয়া যাক, এই ব্যাপারটা কেন কেন ডিসকন্টিনিউয়াস বলছে, এটা তো ম্যাথামেটিক্যালি বুঝলাম। আচ্ছা, আর একটু ভালো করে বুঝে নেওয়া যাক। তাহলে এই যে ডেল মিউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি মানে কি? মানে হচ্ছে এন্ট্রপি অফ দ্যাট পার্টিকুলার ফেজ, বা ডেল মিউ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি মানে কি? মোলার ভলিউম বা মোলার এন্ট্রপি অফ দ্যাট পার্টিকুলার ফেজ। তাহলে এইগুলোকে যদি আমি টেম্পারেচার রেসপেক্টে প্লট করি, যে কোনো এই টাইপ অফ এক্সটেন্সিভ প্রপার্টি, লাইক ধরো এই মোলার এন্ট্রপি or molar volume or for that matter molar enthalpy or molar internal energy, এইগুলোকে যদি আমি টেম্পারেচারের রেসপেক্টে প্লট করি ফর আ পার্টিকুলার ফেজ ট্রানজিশন, তাহলে এগুলো আসেটা কেমন সেটাই দেখে নেওয়া যাক, তাহলেই আমি বুঝতে পারবো। দিস ভার্সেস যদি আমি টেম্পারেচারটাকে প্লট করি তাহলে এটা আসেটা কেমন। আচ্ছা, এইটা কেমন আসে দেখো, যত আমি টেম্পারেচার বাড়াবো এন্ট্রপি বাড়ে, আমি তো জানি টেম্পারেচার যদি বাড়াই এন্ট্রপি বাড়ে, বা টেম্পারেচার বাড়লে আমার ভলিউম বাড়ে, মানে এটা তো আমি মোটামুটি জানি যে টেম্পারেচার যদি বাড়াই তাহলে ভলিউম বাড়ে। তাহলে যখন আমি টেম্পারেচারটাকে ধীরে ধীরে বাড়াচ্ছি তখন আমার ভলিউম বা এন্ট্রপি বা বাকি যে কোনো জিনিস এটা একটু মোটামুটি বাড়লো। বেড়ে দেখা গেল যে এইখানে হচ্ছে যে ট্রানজিশন টেম্পারেচারে চলে আসলো, এইরকম একটা জায়গায় দেখা যাচ্ছে যে টেম্পারেচারটা একই রয়ে যাচ্ছে, কিন্তু এটার একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে অফ দ্য ফেজের, মানে এই পার্টিকুলার প্রপার্টিটার একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়ে গিয়ে এইখানে একটা ডিসকন্টিনিউটি হয়ে যাচ্ছে করে, আবার একটা ওই পরের ফেজটাতে চলে যাওয়ার পর আবার নর্মালভাবে বাড়ছে। এইরকম একটা প্লট কিন্তু পাওয়া যায় এক্সপেরিমেন্টালি, এবং সেটা তুমি তুমি যে কোনো ধরো জল নিয়ে ভাবো, ধরো জলের ক্ষেত্রে জলকে তুমি হচ্ছে টেম্পারেচার বাড়াচ্ছ, মানে তোমার কাছে ধরো বরফ আছে, তুমি বাড়াচ্ছ 100 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসলে, এবার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার যখনই আসলো সাথে সাথে কি ওটা জল হয়ে যাচ্ছে? তা তো না, মানে সরি, তোমার ধরো আমি বলছি জল আছে ধরো 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, এবার তুমি সেটাকে মানে একটা বাড়াচ্ছ, মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেলে সেটা জল আছে, ঠিক আছে। এবার তুমি সেটা টেম্পারেচার বাড়াচ্ছ সাথে সাথে তো সেটা ভেপার হয়ে যাচ্ছে না, সেরকম তো হচ্ছে না। তাহলে এই যে ধরো কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে চলে আসলো, সেখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডটাই থাকলো, তার সাথে তোমাকে কি করছে, তুমি হিট দিতে হচ্ছে, হিট দিতে ওটা একটা সময় গিয়ে ভেপার হচ্ছে, যখন হচ্ছে ওই ল্যাটেন্ট মানে তোমার হচ্ছে হিট অফ ভেপোরাইজেশন যেটা হচ্ছে
540 ক্যালোরি পার গ্রাম, সেটা যখন পুরোটা দেওয়া হচ্ছে তখনও ভেপোরাইজ করতে শুরু করছে। তার মানে ওই ট্রানজিশনটাতে কিন্তু এই পার্টিকুলার টেম্পারেচারে দাঁড়িয়ে আছে, বাট দিতে হচ্ছেটা আমাকে কি, আমাকে হয়তো হিট দিতে হচ্ছে, যেটা বেসিক্যালি এনথালপি দিতে হচ্ছে, হিট দিতে হচ্ছে। তাহলে ওই হিটের একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে, হয়তো 1 ক্যালোরি থেকে প্রায় 540 ক্যালোরি পর্যন্ত নিয়ে যেতে হলো, ওই হিটের অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে। বাট টেম্পারেচার কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডেই আছে, সেখানেই কিন্তু জলটা, তবেই তো বলি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জলটা ভেপার হচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে এই নর্মাল একটা জাস্ট ফেজ ট্রানজিশনের জন্য এরকম কিন্তু দেখা যায়। এইটা হচ্ছে সেই ট্রানজিশন টেম্পারেচারটা। এটা হচ্ছে সেই ট্রানজিশন টেম্পারেচারটা। এইটা তার মানে কি দেখা যাচ্ছে, অ্যাট ট্রানজিশন পয়েন্ট এই যে এস, যেটা কিনা মিউ ভার্সেস টি প্লটের স্লোপ ছিল আর কি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ছিল, বা ভি মিউ ভার্সেস টি প্লটের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, স্লোপের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ছিল আর কি, সেইটা অ্যাট ট্রানজিশন টেম্পারেচারে এইভাবে ডিসকন্টিনিউয়াস হয়ে যায়। সেই জন্য এই টাইপের ফেজ ট্রানজিশনকে বলা হচ্ছে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। তাহলে কি পেলাম, যে এস বার, এইচ বার, তারপরে ভি বার অর ইউ বার আর discontinuous function of temperature and pressure at the transition point। মানে তুমি যদি প্রেসারের রেসপেক্টেও করো দেখবে এক্স্যাক্টলি একই রকম এক্সপেরিমেন্টাল প্লট পাওয়া যায়। বুঝতে পেরেছো? এই অবধি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা এখানে দেখতে হবে, সেটা নেক্সট যেটা, সেটা হচ্ছে হিট সিপি, এবার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, সিপি, হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এটা কি হয়? এটা হয় হচ্ছে ডেল এইচ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হয় এইটা, বা এটা হয় হচ্ছে লিমিট টি টেন্স টু জিরো বা ডেল টি টেন্স টু জিরো, ডেল্টা এইচ বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এরকম একটা হয়, সিপিটাকে এটা বলা হয়। আচ্ছা, এবার এটার ক্ষেত্রে কি হবে দেখো, সিপির ক্ষেত্রে কি হচ্ছে, মানে অ্যাট ট্রানজিশন পয়েন্ট, অ্যাট ট্রানজিশন পয়েন্ট কি হচ্ছে, যে এইখানে মানে বেসিক্যালি আমার সিপি, মানে ট্রানজিশন পয়েন্টের ক্ষেত্রে এই হিট ক্যাপাসিটির অ্যাট কনস্ট্যান্ট প্রেশারের আমার ডেফিনেশনটা কি হবে, এইখানে হবে যে যে হিটটা আমাকে দিতে হচ্ছে, মানে সাম হিট দিতে হচ্ছে এই ফেজ ট্রানজিশনটা ঘটার জন্য, যে পরিমাণ হিটটাকে আমাকে দিতে হচ্ছে অ্যাট প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে, সেটাই হবে হচ্ছে এখানে সিপি। তার মানে অ্যাট ট্রানজিশন পয়েন্ট সাম heat change is required to make the phase transition without changing temperature, সেটাই তো এতক্ষণ বললাম, উইদাউট চেঞ্জিং টেম্পারেচার। এটা হলো, তার মানে কি হলো, তার মানে ডেল্টা এইচ এর এখানে অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে, বাট ডেল্টা টি এর কোনো চেঞ্জ হচ্ছে না, ডেল্টা টিটা কিন্তু জিরো। তাহলে সিপি কি আসবে, তার মানে সিপি আসবে হচ্ছে, ওপরটায় আমার একটা নন জিরো ভ্যালু আমি একটা পাবো, বাট নিচেরটা হচ্ছে জিরো, নিচে তো ডেল্টা টির তো কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে সামথিং বাই জিরো মানে কি, এটা টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে সিপিটা। তাহলে ফর ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন সিপিটা কিন্তু টেন্স টু জিরো ইনফিনিটি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, যে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনে সিপিটা ইনফাইনাইট হয়ে যায়, অ্যাট ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইনফিনিটি হয়ে যায়। তার মানে ইনফাইনাইট হিট ক্যাপাসিটি ইজ ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। ঠিক আছে? তাহলে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন ইজ ক্যারেক্টারাইজড বাই
is characterized by infinite heat capacity at the transition point, এটা হয়। তার মানে এখানে যদি সিপি ভার্সেস টি প্লটটাকে একটু বুঝে নিতে হয় কেমন হবে, এরকম যদি হয় বেসিক্যালি এইটা যদি সেই ধরো ট্রানজিশন পয়েন্টটা যদি হয় এইটা, এটা যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে সিপিটা টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে আমার হচ্ছে হিটটা বাড়ছে বেসিক্যালি, এরকম একটা হচ্ছে এইখানে ট্রানজিশনের কাছে গিয়ে এরকম একটা হয়ে যাচ্ছে, আবার এইখানে এটা এসে এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হয়, বুঝতে পেরেছো? এই হচ্ছে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, ঠিক আছে তো? ম্যাডাম, হুম। ফার্স্ট স্লাইডটা একবার নিয়ে যাবেন, ওটা একটু দেখবো। ও ফার্স্ট ও বাবা, এখানে কি একটা গ্যাপ পড়ে গেছে? এই যে এটা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা এইবার হচ্ছে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনটা একটু দেখা যাক এইটা কি হয়। এইটা, এটা দেখা যাক কি হয়। আচ্ছা, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনে কি হবে? আচ্ছা, এইটার ক্ষেত্রেও ওই যে একই রকম, যে মিউ ভার্সেস টি ফেজ যদি দেখি তাহলে এটা দেখা যায় যে এটা একটা মোটামুটি কন্টিনিউয়াস প্লটই হবে এইটার ক্ষেত্রে। তাহলে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রেও যদি আমি ওই মিউ ভার্সেস টি প্লটটা যদি আঁকি, দেখা যায় যে কোনো একটা আলফা থেকে বিটা ফেজের ট্রানজিশনের জন্য এইটা হচ্ছে যে এইরকম, এবং তারপরে এইরকম একটা প্লট পাওয়া যায়। এইটা যদি ট্রানজিশন টেম্পারেচার হয়, এই জায়গাটা আলফা ফেজ, এই জায়গাটা বিটা ফেজ, এরকম পাওয়া যাচ্ছে, এটাতে কোনো অসুবিধা নেই, এটাই হচ্ছে। এবং শুধু তাই নয়, এই পার্টিকুলার ফেজ ট্রানজিশনগুলোর ক্ষেত্রে দেখা যাবে মানে এইগুলো আমরা নর্মালি সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনটা আমরা যে উদাহরণগুলো পড়েছি তার মধ্যে এটা পড়ে না। তো এই মানে বেসিক্যালি সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনগুলো কোন টাইপ অফ ট্রানজিশন হয়? এগুলো হচ্ছে যে সলিড সলিড ফেজ ট্রানজিশন, যেগুলো হয় না, ক্রিস্টালাইন সলিড থেকে অ্যামারফাস সলিড হচ্ছে, এইগুলো হচ্ছে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন হয়, যেইটাতে মানে ট্রানজিশন টেম্পারেচারটাকে তুমি বলতে পারবে না যে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে ট্রানজিশনটা হচ্ছে, ইটস নট লাইক দ্যাট। মানে এটা হচ্ছে একটা রেঞ্জ অফ টেম্পারেচার ধরে ট্রানজিশনটা হচ্ছে আর কি, ধীরে ধীরে হচ্ছে। তো ওই টাইপ অফ ট্রানজিশনগুলো হয় হচ্ছে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে পড়ে, যে ক্রিস্টালাইন থেকে অ্যামারফাস হচ্ছে বা অ্যামারফাস থেকে ক্রিস্টালাইন হচ্ছে, এই ব্যাপারগুলো আর কি, সলিড সলিড ফেজ ট্রানজিশন যেগুলো। তো ওই টাইপের ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে মানে এখান থেকে আমরা কি পেলাম, যে মিউ ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অফ টেম্পারেচার অর প্রেশার, এটাও বলতে পারো। এইটা, এইটা। আচ্ছা, এইবার যদি ওই যে এটা যদি হয় কি বলে, হ্যাঁ তাহলে এটা হলো। তাহলে এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভগুলো কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভগুলো এনট্রপি, ভলিউম, এনথ্যালপি, ইন্টারনাল এনার্জি, এগুলো হবে। তাহলে সেগুলোর ক্ষেত্রে কি কেমন হবে? এই সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের জন্য ওই প্লটগুলো কেমন হবে? এটা হচ্ছে এস বার অর ভি বার অর এইচ বার অর ইউ বার, এইগুলো কেমন হবে? ভার্সেস টি প্লটটা কেমন হবে? এইটা হয় হচ্ছে দেখা যায় যে এইরকম হয়, এই টাইপের গিয়ে এই টাইপের এরকম একটা হয়ে যায়, যেখানে এইটা হচ্ছে সেই কাইন্ড অফ ধরো ওই ট্রানজিশন টেম্পারেচারটা বা ট্রানজিশন পয়েন্টটা রাদার, যেখানে ট্রানজিশন হওয়াটা শুরু হচ্ছে,
এরকম একটা ব্যাপার আর কি, যেখানে এইটা হচ্ছে আলফা ফেজ এবং এইটা হচ্ছে বিটা ফেজ, এরকম একটা ব্যাপার এটা দেখা যায়। তার মানে কি, তার মানে এদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেগুলো যেগুলো বেসিক্যালি এস বার অর ভি বার অর এইচ বার অর ইউ বার আর অলসো দ্য কন্টিনিউয়াস ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড তুমি যদি প্রেশারের রেসপেক্ট দেখতে চাও তাহলে প্রেশারের রেসপেক্টে এই সেম টাইপ অফ প্লটই পাবে এইটা। আচ্ছা, তাহলে কি হলো, তাহলে এই প্লটগুলো থেকে আমরা কি পাচ্ছি যে এস বার আলফা ইকুয়ালস টু এস বার বিটা এরকম হচ্ছে, মানে এই পার্টিকুলার পয়েন্টে, মানে ধরো আমি মানে ছবিটা একটু হয়েছে, এরকম হচ্ছে, তাহলে এই পার্টিকুলার পয়েন্টে দেখো তুমি যদি এইদিকে যেতে চাও, দেখো একটাই তুমি এন্ট্রপি বা ভলিউম বা এগুলো পাচ্ছ, তার মানে কি, তার মানে এই পার্টিকুলার পয়েন্টে অ্যাট টি ট্রানজিশন এস বার আলফা ইকুয়ালস টু এস বার বিটা হচ্ছে। এইটা মানে কি, এইটা মানে বেসিক্যালি ডেল মিউ আলফা ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি উইল বি ইকুয়ালস টু ডেল মিউ আলফা ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, মানে সরি ওটা বিটা হবে, এটা হবে। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে ডেল মিউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি অর, বা যদি তুমি ইন টার্মস অফ ভলিউমের ক্ষেত্রে বলতে পারো যে ডেল মিউ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি আর কন্টিনিউয়াস ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এটা মানে বেসিক্যালি মানে এইটা আমি কেন বললাম, এইটা আসলে হচ্ছে ফ্রম ভি বার থেকে, যে ভি বার আলফা ইকুয়ালস টু ভি বার বিটা, তার মানে ভি বার আলফা মানে কি, ফার্স্ট ফেজ ট্রানজিশনের জন্য এটা বেসিক্যালি এই ডেরিভেটিভটা, তার মানে এইটা ইকুয়ালস টু ডেল মিউ বিটা বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, এটার জন্য বললাম। তাহলে এইগুলো হচ্ছে কন্টিনিউয়াস পাওয়া গেল। কিন্তু এইটার ক্ষেত্রে দেখা যায় যে বাট ডেল টু মিউ বাই বেসিক্যালি ডেল টু মিউ বাই ডেল পিটা এখন বলবো না, বেসিক্যালি এইটার ক্ষেত্রে দেখা যায় এই ফার্স্ট ডেরিভেটিভের ডেরিভেটিভ মানে ডেল এস বার আলফা বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, দিস ইজ নট ইকুয়ালস টু ডেল এস বার বিটা বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। দেখো সেটাই, দেখো এই পয়েন্টে এস বার ইজ কন্টিনিউয়াস, বাট এই পয়েন্টে তুমি যদি এই পয়েন্টে স্লোপ আঁকো তাহলে দেখো এর স্লোপটা এইদিকে যাচ্ছে আর এর স্লোপটা এইদিকে যাচ্ছে, তার মানে এদের দুটো স্লোপ আলাদা, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এই দুটো স্লোপ আলাদা, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তার মানে এস বারের এস বার ভার্সেস টি প্লটের স্লোপ, তার মানে ডেল এস বাই ডেল টি ফর আলফা ফেজ অ্যান্ড বিটা ফেজ সেই দুটি ইকুয়াল নয়। এইটা মানেই কি, এইটা মানেই তো ডেল টু মিউ আলফা বাই ডেল টি টু, কারণ এস বার মানে ছিল ডেল মিউ ডেল টি, আবার তার ডেরিভেটিভ মানে বেসিক্যালি ডেল টু মিউ আলফা বাই ডেল টি টু not equals to at constant p not equals to del 2 mu beta by del t2 at constant p, এই দুটো সমান নয়, এই দুটো সমান নয়। একই রকম ভাবে আগেন এই যে তোমার ডেল ভি বার আলফা বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি নট ইকুয়ালস টু, একই রকম ভাবে বলতে পারি ডেল, সরি ডেল ভি বার কেন লিখছি, ডেল মিউ, না ঠিকই তো লিখছিলাম, ডেল ভি বার আলফা বাই ডেল টি, ডেল ভি বার আলফা বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি নট ইকুয়ালস টু
ডেল ভি বার বিটা বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। কেন? কারণ ওই একই রকম যদি ভি ভার্সেস টি প্লট দেখতাম তাহলে এই পয়েন্টে এই দুটো ফেজের জন্য যে ভি ভার্সেস টি প্লট তাদের স্লোপগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আর স্লোপ মানেই হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, সেটা আলাদা হয়ে যাচ্ছে, পরিষ্কার দেখতে পাচ্ছি। তার মানে এই দুটো সমান না? এইটা মানেই হচ্ছে বেসিক্যালি কেমিক্যাল পোটেনশিয়ালের রেসপেক্টে ডাবল ডেরিভেটিভ ইজ নট ইকুয়ালস টু ডেল টু মিউ বাই, এটা মানে ডেল টি টু হবে না, এটা ডেল পি, হ্যাঁ না ঠিকই আছে। এইটা এইটা মানেই হচ্ছে বেসিক্যালি এটা হবে হচ্ছে ডেল ভি ডেল টি, বা এটাকে ওই ডেল ভি ডেল পি এইভাবেও দেখানো যায়। ঠিক আছে, এই দুটো থেকে একই জিনিস আসছে। তাহলে এটাকে যদি আমি জাস্ট ডেল ভি ডেল পি দিয়ে দেখতাম, মানে পি ভার্সেস ভি প্লটও যদি দেখতাম, তাহলেও ইভেন একই জিনিস আসতো। তো যাই হোক, আমি এখানে যেটা আসছে সেটাই লিখি। তাহলে ডেল টু মিউ বাই ডেল টি টু অ্যাট কনস্ট্যান্ট পি, দুটো থেকেই দেখানো যাচ্ছে যে তার মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভগুলো সমান হচ্ছে না, অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। কেন বললাম? কারণ হচ্ছে পি এর রেসপেক্টও একই রকমভাবে দেখানো যাবে, টি এর রেসপেক্টে যেমন দেখালাম পি এর রেসপেক্টও দেখানো যাবে। তাহলে এখান থেকে আমার কি কনক্লুশন আসলো? যে ডেল টু মিউ বাই ডেল টি টু অর ডেল টু মিউ বাই ডেল পি টু অর ডেল টু মিউ বাই ডেল পি ডেল টি বা ডেল টি ডেল পি আর ডিসকন্টিনিউয়াস। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটা হলো। বুঝতে পেরেছো এই অবধি সবাই? বলো। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। মানে মানে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের জন্য তুমি কিন্তু এই জায়গাটা ভেবো না যে এটাও তো মিউ ভার্সে ওই সলিড লিকুইড লিকুইড ভেপারের মতো হচ্ছে না। মানে এটা ঠিক সলিড লিকুইড লিকুইড ভেপারে যতটা এইখানে একটা মানে একটা একটা যেন একটা মানে ঠিক একটা একটা ডেফিনাইট পয়েন্টের মতো বোঝা যাচ্ছিল, এখানে ঠিক ব্যাপারটা সেরকম নয়। মানে এখানে কিন্তু ব্যাপারটা অনেক আরো বেশি কন্টিনিউয়াস এখানে আর কি, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেগুলো যেগুলো বেসিক্যালি এনট্রপি ভলিউম এনথালপি এইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে যে মানে যে আর কি এক্সপেরিমেন্টাল প্লটগুলো পাওয়া যায় সেই প্লটটা এই রকম হয় এই পার্টিকুলার ফেজ ট্রানজিশনগুলোর ক্ষেত্রে। ওয়্যার অ্যাজ ফর দ্য ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন কিন্তু এরকম একটা দেখা যাচ্ছে যে ট্রানজিশন টেম্পারেচারে এই পার্টিকুলার এক্সটেন্সিভ প্রপার্টিগুলোর একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে বা টেম্পারেচারের কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন যেমন যেগুলো বললাম ওই সলিড সলিড ফেজ ট্রানজিশন এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই টেম্পারেচারে এইটার তেমন কোনো অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে না, মোটামুটি নর্মাল চেঞ্জ হচ্ছে, যেখান থেকে তুমি বলতে পারো যে এই তোমার এক্সটেন্সিভ প্রপার্টিগুলো টেম্পারেচার বা প্রেশারের রেসপেক্টে যদি করতে প্রেশারের কন্টিনিউয়াস ফাংশন, তুমি পেন না তুলেই আঁকতে পারছো। কিন্তু যদি ওদের ডেরিভেটিভ দেখো যেটা বেসিক্যালি সেকেন্ড ডেরিভেটিভ অফ কেমিক্যাল পোটেনশিয়াল ভার্সেস টি প্লট বা টি স্লোপেরটা হয়ে যাবে, সেইগুলো দেখবে ডিসকন্টিনিউয়াস। সেইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের জন্য আর একটা আমার জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে সিপি মানে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তাহলে একই রকমভাবে এটা লিখি। এটা কি হয়? এটা হয় হচ্ছে লিমিট ডেল্টা টু টেন্স টু 0 ডেল এইচ ডেল টি, এইটা হয় এরকম। এবার এইটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে যে এইটার ক্ষেত্রে যে এই ফেজ ট্রানজিশনে কি হয়, যে ফেজ ট্রানজিশন, এটা আমি লাল কালি দিয়ে কেন করছি, মানে এইটার ক্ষেত্রে যে এই ফেজ ট্রানজিশন কিভাবে হয়, এগুলো আমি যেটা বললাম যে এইটা কোনো পার্টিকুলার টেম্পারেচারে হয় না, মানে এইখানে মানে পার্টিকুলার টেম্পারেচারেই হয়। মানে বলতে চাইছি যে এটার ক্ষেত্রে রেঞ্জ অফ মানে 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 একটা মানে রেঞ্জ অফ টেম্পারেচার ধরে ব্যাপারটা হতে থাকে। মানে ধরো ওই যে যেটা বলছি যে মানে ধরো ক্রিস্টালাইন থেকে অ্যামারফাস, তুমি ক্রিস্টালাইন থেকে ধীরে ধীরে ওটাকে হিট করছো করে ওটা ক্রিস্টালাইন থেকে অ্যামারফাস সলিডে কনভার্ট হচ্ছে। মানে এইটা হচ্ছে এটা একটা রেঞ্জ অফ টেম্পারেচার ধরে এই ফেজ ট্রানজিশনটা চলতে থাকে। কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারেই যে হঠাৎ করে ওটা অ্যামারফাস হয়ে গেল এরকম নয়। মানে ওটা একটা রেঞ্জ অফ টেম্পারেচার ধরে ক্রিস্টালাইন থেকে ধীরে ধীরে অ্যামারফাস হচ্ছে, হতে মানে পুরো জিনিসটা পুরো রিয়াকশনটা একটা রেঞ্জ অফ টেম্পারেচার ধরে হতে থাকে। ঠিক আছে? এখানে তার মানে এখানে ডেল্টা টি এর একটা ভ্যালু আছে,
আগের ক্ষেত্রে কি ডেল্টা টিটা 0 ছিল, এখানে কিন্তু ডেল্টা টি এর একটা ভ্যালু আছে, ঠিক আছে? তাহলে যে এই ফেজ ট্রানজিশন টেক্স প্লেস ইন এ range of temperature instead of a particular temperature, এটা হয়। তাহলে এবং সেক্ষেত্রে এইটার ক্ষেত্রে যেমন দেখা যায় যে মানে বেসিক্যালি এটার ক্ষেত্রে দেখা যায় যে এই সিপি ভার্সেস টি প্লটটা কেমন হয়, এইটা ধরো আমার ট্রানজিশন পয়েন্ট, এইখানে যেটা হয় যে এইটার ক্ষেত্রে এইটা হচ্ছে প্রথমে টেম্পারেচার বাড়ছে, তার মানে আমার এখানে কি হচ্ছে, যখন সিপি মানে কি, মানে আমার কতটা হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার, ধরো ইউনিটি 1 ডিগ্রি বা কিছু একটা বাড়ানোর জন্য আমার কতটা টেম্পারেচার লাগবে। আর যখন আমি টেম্পারেচার একটু একটু করে বাড়াচ্ছি তখন আমার আস্তে আস্তে মানে ধরো মানে কি বলবো মানে সিপিটা আমার মানে প্রথম দিকে যখন টেম্পারেচারটা কম তখন সিপিটা কম, তারপরে যখন টেম্পারেচার বাড়াচ্ছি আমার আস্তে আস্তে সিপিটা বাড়ছে বাড়ছে, বেড়ে এই ট্রানজিশন টেম্পারেচারে গিয়ে এইটা হচ্ছে এইরকম থাকে করে, তারপরে যখন আমি টেম্পারেচারটাকে বাড়াচ্ছি এখানে যখন ওই মানে অন্য ফেজে যাওয়া শুরু করলো তখন প্রথম দিকে দেখা যাচ্ছে যে সিপির পরিমাণটা মানে মোটামুটি কিছুক্ষণ ধরে ওই একই রকমভাবেই আবার কমতে শুরু করে এইরকম একটা প্লট পাওয়া যায়। এরকম মানে এইটা অনেকটা দেখতে হয় হচ্ছে ল্যামডার মতো দেখতে হয়, ল্যামডা। সেই জন্য এই সিপি ভার্সেস টি প্লট ফর সেকেন্ড অর্ডার phase transition looks like a মানে ল্যামডা সিম্বল এইটার মতো দেখতে হয়, এইটা এক্সপেরিমেন্টালি দেখা যায়, এক্সপেরিমেন্টাল প্লট এরকম দেখা যায়। সেই জন্য এই সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনকে অনেক সময় বলা হয় হেন্স এই সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন is often called ল্যামডা অর্ডার ফেজ ট্রানজিশন। এইটা যেমন কি, যেমন হচ্ছে ওই অ্যালয় ফেজ ট্রানজিশন যেমন বললাম, তারপরে তোমার হচ্ছে মানে বেসিক্যালি আর কি মানে ফ্লুইড সুপার ফ্লুইড ফেজ ট্রানজিশন, এইগুলোর ক্ষেত্রে এই সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন দেখা যায়, যার ক্ষেত্রে এই যে এই মানে ডেল্টা টিটা 0 না হওয়ার জন্য মানে এইখানে যে ডেল্টা টি এর মানে একটা রেঞ্জ অফ টেম্পারেচার ধরে মানে বেসিক্যালি রেঞ্জ অফ টেম্পারেচার মানে এখানটা এতটাও ন্যারো হবে না, মানে এই জায়গাটা এরকমভাবে গিয়ে মানে মানে বলতে চাইছে যে এই যে ট্রানজিশনের এটা অনেকক্ষণ সময় ধরে এটাকে স্টে করে আর কি, বেসিক্যালি অনেকক্ষণ সময় ধরে স্টে করে ট্রানজিশন পয়েন্টে, অনেকক্ষণ সময় ধরে থাকে এবং যেখানে সিপিটা হয়তো বাড়ছে বাড়ছে বাড়ছে, তারপরে আবার আস্তে 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 এটা কুল ডাউন হতে শুরু করে, মানে কুল ডাউন হতে মানে কি মানে সিপিটা আস্তে আস্তে আবার কমতে শুরু করে, তখন আবার এরকম ভাবে জিনিসটা হয়, ঠিক আছে, যে কারণে এটাকে এই ল্যামডার মতো দেখতে হয়। তাহলে এই হচ্ছে তোমার এইটুকু জিনিসই তোমার বলার ছিল মোটামুটি, ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, একটা এই অঙ্কটা করবে যে
temperature dependence of vapor pressure of a solid selenium is given by the equation that log to the base 10 P solid by 1 torr is equals to minus 7440 by T plus 12.78 এইটা ঠিক আছে। আর টেম্পারেচার ডিপেন্ডেন্সি এটা হচ্ছে সলিড সেলেনিয়ামের ক্ষেত্রে, আর টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ vapor pressure of liquid selenium is given by the equation that log to the base 10 P liquid by 1 torr will be equals to minus 5390 by T plus 8.63 ঠিক আছে। এইটা হচ্ছে এটা। এখান থেকে বের করো যে ক্যালকুলেট the temperature and pressure at the ট্রিপল পয়েন্ট। এটা বার করবো, এটা খুবই সোজা, এটা কিছু বলার নেই। ট্রিপল পয়েন্ট মানে কি, মানে তোমার সলিড লিকুইড আর ভেপার এই একসাথে সমস্ত ইকুইলিব্রিয়েট করে। এবার এখানে সলিড ফেজ বলে দিয়েছে আর লিকুইড ফেজ বলে দিয়েছে। সলিড আর লিকুইড ইকুইলিব্রিয়েট করবে মানে ওই পয়েন্টে ওদের সব কিছু সমান, মানে প্রেশার পি ভার্সেস টি ফেজ ডায়াগ্রাম থেকে যদি দেখো তাহলে প্রেশারও যা টেম্পারেচারও তাই। তার মানে এখানে প্রেশারের জন্য লগারিদমিক ইকুয়েশনগুলো বলে দিয়েছে, তার মানে অ্যাট ট্রিপল পয়েন্টে এই দুটো সমান হবে। এই দুটোকে যদি তুমি সমান করো তাহলে তুমি সেখান থেকে, তারপরে তোমার কাছে দুটো ইকুয়েশন আছে, দুটো ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে পি সলিড, একটা টেম্পারেচার। তাহলে তুমি এখান থেকে অবশ্যই আর কি মানে আর কি এখান থেকে এগুলোকে বার করতে পারবে। মানে বেসিক্যালি তোমার যেটা হবে যে যেহেতু অ্যাট ট্রিপল পয়েন্টে আমার অ্যাট দ্যাট ট্রিপল পয়েন্ট টেম্পারেচার দুটোর প্রেশার একই হয়, কারণ ওই যে তুমি যদি পি ভার্সেস টি ফেজ ডায়াগ্রামটা যদি মনে করো তাহলে দেখো ওই যে মাঝখানে যে পয়েন্টটা, সেই পয়েন্টে অ্যাট দ্যাট ট্রিপল পয়েন্ট প্রেশার সলিড লিকুইড আর ভেপার একসাথে ইকুইলিব্রিয়েট করছে, মানে ওদের প্রেশারটা ইকুয়াল। তার মানে বেসিক্যালি তুমি যখন এই দুটো ইকুয়েশন তুমি যখন এইভাবে লিখবে যে অ্যাট ট্রিপল পয়েন্ট এই দুটো আমার সমান, তার মানে পি সলিড ইকুয়ালস টু পি লিকুইড সমান হবে। তাহলে তোমার কাছে শুধু টেম্পারেচার পড়ে থাকবে, তুমি সেখান থেকে টেম্পারেচার বার করতে পারবে। ওয়ান্স ইউ হ্যাভ দ্য টেম্পারেচার তখন তুমি যে কোনো ইকুয়েশনকে কাজ করিয়ে ওদের প্রেশার, যে কোনো প্রেশার বার করতে পারবে। তুমি যদি সলিডের প্রেশার বার করো সেটাই বেসিক্যালি লিকুইডের প্রেশার, তাহলে তুমি এখান থেকে সব পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা করবে বাড়িতে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের আজকের মানে ক্লাস, এবং এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাস শেষ। এইটুকু বাকি ছিল। মানে মেনলি ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে আমরা নর্মালি যেগুলো পড়ি সেগুলো ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, তার হিট ক্যাপাসিটিটা আমাদেরকে একটু বুঝে নিতে হতো। হিট ক্যাপাসিটিটা ইনফাইনাইট হিট ক্যাপাসিটি পাওয়া যাচ্ছে। আর সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন নর্মালি আমরা পড়ি না, ওই সলিড ফেজ ট্রানজিশনগুলো সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন, সেটার এক্সপেরিমেন্টালি দেখা যায় যে সিপি ভার্সেস টি প্লটটা এরকম একটা টাইপ দেখতে হয়, এবং অ্যাট ট্রানজিশন টেম্পারেচারে সিপিটা খুবই বেশি কিছু হয়, এবং বেশি কারণে কিন্তু কখনোই ইনফাইনাইট নয় আগেরটার মতো।
বেশি কিছু হয় এবং অনেকটা সময় জুড়ে ওই একই জায়গায় ও থেকে যায় আর কি। হ্যাঁ, কারণ ট্রানজিশনটা অনেকটা সময় জুড়ে হয়, অনেকটা টেম্পারেচার রেঞ্জ জুড়ে অ্যাজ ইফ যেন ট্রানজিশনটা হচ্ছে, যে কারণে ফাইনালি এই এক্সপেরিমেন্টাল প্লট অফ সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন অফ সিপি ভার্সেস টি প্লট যেটা, সেইটা দেখা যাচ্ছে যে এরকম একটা ল্যামডার মতো কাইন্ড অফ দেখতে হয়, সেজন্য এটাকে অনেক সময় ল্যামডা অর্ডার ফেজ ট্রানজিশনও বলে। এই দুটো ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে রাখতে হবে। আর এমনি তো আমাদের ডেফিনেশনগুলো তো মনে রাখতেই হবে, কার ডেফিনেশন কি, এবং তার আগের দিনের গুলো তো আর ওয়ান কম্পোনেন্ট ফেজ ডায়াগ্রামের ওয়ান কম্পোনেন্ট সাবস্টেন্সের ফেজ ডায়াগ্রামগুলো ভালো করে মনে রাখতে হবে, মিউ ভার্সেস টি, পি ভার্সেস টি ফেজ ডায়াগ্রামগুলো, প্রেশার বাড়ালে প্রেশার কমালে কি হচ্ছে না হচ্ছে সেগুলো মনে রাখতে হবে। ক্লসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশন বা ক্ল্যাপেরান ইকুয়েশন, ক্লসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশন বা ক্ল্যাপেরান ইকুয়েশনগুলো মনে রাখতে হবে এবং তাদের অ্যাজাম্পশনগুলো বা তাদের ইন্টিগ্রেটেড ফর্মগুলো সেগুলো মনে রাখতে হবে ফর দ্য নিউমেরিক্যাল প্রবলেমের জন্য। আর তো তার আগের পার্ট তো আগেই হয়ে গেছে, মানে ফেজের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু ভালো করে জানতে হবে। এগুলো আমার মনে হয় তোমরা অলরেডি সব বিএসসি তে জানতে, জাস্ট একবার করে মনে করে নাও। ঠিক আছে, তাহলে হয়ে গেল।